নমস্কার, গল্পালাপের নতুন একটি ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের পর্বে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান সান্দাকফু। পুরো ভিডিও জুড়ে থাকবে আমাদের সান্দাকফু ভ্রমণের কিছু গল্প ও খুঁটিনাটি কয়েকটি তথ্য। আমাদের ছিল 5 জনের দল। এই প্রসঙ্গে বলে রাখি, এই 5 জনই কিন্তু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গল্পালাপের সাথে যুক্ত। চলুন এবার শুরু করি সান্দাকফু যাত্রা। সান্দাকফু যেতে শিয়ালদা থেকে আমাদের আপ দার্জিলিং মেল বুকিং ছিল, যার ছাড়বার সময় রাত 10টা 5। তাছাড়া এনজেপিগামী যে কোনো ট্রেন, যেমন তিস্তা তোরসা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস বা কাঞ্চনকন্যা এক্সপ্রেস আপনাকে সকাল সকাল পৌঁছে দেবে এনজেপি। যত সকালে এনজেপি পৌঁছানো যায় ততই কিন্তু সুবিধে, কারণটা যথাসময় বলবো। যাই হোক, সকাল 8টা নাগাদ এনজেপি পৌঁছে একটু ফ্রেশ হয়ে আমাদের প্রথম কাজ ছিল মানেভঞ্জন পর্যন্ত গাড়ি রিজার্ভ করা। সান্দাকফু যেতে এই মানেভঞ্জন পর্যন্তই কিন্তু গাড়ি যায়। হ্যালো গাইস, শেষ। আমরা এনজেপি পৌঁছে গেছি। ওই পেছনে গাড়ি আছে, এটা করে আমরা এখন যাচ্ছি মানেভঞ্জন। সবাই যাচ্ছে, মানেভঞ্জন পৌঁছে ওখান থেকে কি বুক করবো জানি না, ল্যান্ড রোভার। সমতল ছেড়ে পাহাড়ে উঠে এইখানে আমরা প্রাতরাশ সারি। আমার নিজের জন্য হাত রুটি ও ডিম ভাজা খুবই সাধারণ, ও বাকিরা মোমো ও চা সহযোগে প্রাতরাশটা সারলেন। এরপর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে, যা কিনা কখনোই পুরনো হয় না, 3-3.5 ঘন্টা পথ অতিক্রম করে ঘুম স্টেশনকে বাঁদিকে রেখে প্রায় 85 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছাই মানেভঞ্জন। এইখানে আপনাকে আপনার ওই রিজার্ভ করা গাড়ি কিন্তু ছেড়ে দিতে হবে। মানেভঞ্জনে এসে আমরা গাড়িটা ছেড়ে দিই, কারণ সান্দাকফুর পথ এতই দুর্গম এবং রাস্তার চড়াই এতই বেশি যে প্রাচীন ল্যান্ড রোভার ও বোলেরো ছাড়া কোনো গাড়ি কিন্তু সান্দাকফুর পথে অ্যালাউড নয়। শুধুমাত্র এখানেই ল্যান্ড রোভার চলে বলে সান্দাকফুকে দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভারও বলে। এখান থেকে শেষ গাড়ি ছাড়ে দুপুর 2টো, তাই যত তাড়াতাড়ি গাড়ি বুক করে সান্দাকফুর জন্য রওনা দেওয়া যায় ততই ভালো। ঠিক এই কারণেই সকাল সকাল এনজেপি পৌঁছানোও খুবই গুরুত্বপূর্ণ, কারণ যত সকালে আপনি এনজেপি থেকে রওনা দিতে পারবেন তত তাড়াতাড়ি মানেভঞ্জন পৌঁছানো যাবে এবং মানেভঞ্জনে কিছু ফর্মালিটি সেরে আপনি খুব সহজেই সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। এই ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকেই কিন্তু গাড়ি বুক করতে হয়। গাড়ি বুকিং করার পর আপনার পরের কাজ পুলিশ ভেরিফিকেশন করানো, এবং তৃতীয় এবং শেষ কাজ ফরেস্ট অফিস থেকে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের জন্য 120 টাকা জনপ্রতি পারমিট করানো এবং গাড়ির জন্য আলাদা করে 400 টাকা। সব ফর্মালিটি শেষ, এবার শুরু আসল সান্দাকফু যাত্রা। মানেভঞ্জন থেকে সান্দাকফু 32 কিলোমিটারের মতো রাস্তা। প্রথম 3 কিলোমিটার গিয়েই আমাদের প্রথম বিরতি ছিল চিত্রে ভ্যালি। চিত্রেতে একটি খুব সুন্দর মোনাস্ট্রি আছে এবং এখানে প্রকৃতির রূপ বেজায় সুন্দর। মনোরম হাওয়ায় বেশ একটা হিমেল মিশ্রণ বাধ্য করলো আমাদের গরম পোশাক গায়ে চাপাতে।
চিত্রে থেকে লামেধুরা হয়ে আমাদের পরের হল্ট ছিল মেঘের দেশ মেঘমা। এখানেও একটি সুন্দর মনেস্ট্রি আছে। চা পানের বিরতির জন্য সবাই এখানে খানিক দাঁড়ালেও আমাদের উদ্দেশ্য ছিল লোকাল রডোডেনড্রন ওয়াইনের সন্ধান করা। 350 টাকার বিনিময়ে 750 মিলিলিটার এক বোতল ভর্তি পানীয় কিনেই ফেললাম। মেঘমার পরের গন্তব্য খুব সুন্দর একটি গ্রাম টংলু, যার উচ্চতা প্রায় 3000 মিটারের কাছাকাছি। রাত্রিবাসের জন্য অনেকেই এই টংলুকে বেছে নেন এবং এখানে হোটেলও আছে। কিন্তু আমরা টংলুতে রাত্রিবাস করিনি। টংলু থেকে 3 কিলোমিটার দূরে টুমলিং ছিল আমাদের প্রথম দিনের শেষে রাত্রিবাসের জায়গা। বেলা 3টে নাগাদ আমরা পৌঁছই আগে থেকে বুক করে রাখা সিদ্ধার্থ লজে। 1500 টাকা মাথাপিছু খরচে এখানে 3 বেলা আহারাদি সহ থাকার সুযোগ রয়েছে। প্রত্যন্ত জায়গায় এত সুন্দর খাবার ও খাবারের কোয়ালিটি, স্বাদ আমরা একেবারে আশাই করিনি। ওই বিখ্যাত গায়কের ভাষায় অসাম, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। সন্ধ্যাটা জমিয়ে আড্ডা মেরে পরের দিন সকালে বেরিয়ে পড়ি সূর্যোদয় দেখার জন্য। একাই বেরোচ্ছিলাম, কিন্তু ফোন করে তিতাস সঙ্গ নিল। ওহ, এরপর টুমলিং অপেক্ষা করছিল এক অভূতপূর্ব দৃশ্য নিয়ে। পূর্ব দিকে নব উদিত সূর্যের ছটায় কাঞ্চনজঙ্ঘার রং তখন অতি জাগতিক দৃশ্যপট পরিবর্তন করে চলেছে। হাই, গুড মর্নিং ফ্রম টুমলিং। আজ কবে? 15th, আজকে 15। আজ 15 মার্চ। এখন বাজে 6:30। একদম খুব একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল। আমরা এখন আছি টুমলিংয়ের রাস্তায়। পিছনে আমাদের হোমস্টে আছে, এইদিকে হোমস্টে আছে। কিন্তু যেটা সবচেয়ে আমরা যার জন্য এখানে, সেটা রয়েছে এই পেছনে। ছবিতে অত ভালো আসছে না মোবাইলের ফোনে, কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘা আমাদের পেছনে। এটা দারুণ নৈসর্গিক ভিউ। সকাল থেকে আমরা মোটামুটি আধা ঘন্টা হলো এখানে এসেছি, কিন্তু ভিডিও করিনি কারণ উপভোগ করছিলাম। অভিজ্ঞতা কেমন? আসলে প্রকৃতি একটু আমাদের সঙ্গে একটু মানে কি খেলা খেলেছে। সকালে জানলা থেকে উঠে বেশ একটা ফগি ওয়েদার দেখতে পাচ্ছিলাম। তা আমরা আশা ছেড়েই দিয়েছিলাম যে বাইরে বেরোবো না। স্ত্রীরা বেরোয়নি। তা আমি যখন দেখলাম যে উঠে যখন পড়েছে, একবার ঘুরে আসি। তা উঠে হোটেল থেকে বেরিয়ে একটা চড়াইতে উঠতেই দেখলাম এপাশটা একদম ক্লিয়ার, এবং সবে তখন এই পাহাড়ের উপর সূর্যটা রং ধরা শুরু হয়েছে। সোনালি। এখন তো যেহেতু সাদা, এখন যদিও সাদা দেখা যাচ্ছে, তখন একদম সোনালি ছিল। আর ওর চোখে প্রথম পড়ে, আমি তো দেখে একদম মানে আমি প্রথম বলেছিলাম এর থেকে বেটার দিনের শুরু হতে পারে না। একদম সুন্দর সোনালি রং ধরা শুরু করেছিল সূর্যের আলোর রিফ্লেকশনে। এখন সেটা রূপলি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একটু কুয়াশাও উঠছে। তো এটা আধা ঘন্টা আগেকার। এই জিনিস অনেকেই দেখেছে। আগামীকাল আমরা আজকে ইনফ্যাক্ট আমরা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেব। এই যে এই রাস্তাটা, এই পিছনেটা, এই রাস্তাটা চলে যাচ্ছে। এটা কিন্তু নেপাল। আমরা এই মুহূর্তে ভারত ঠিক নই। নেপালের মাঝামাঝি, মানে একটুখানি গেলে নেপাল, একটু এদিকে গেলে ভারত। মানে ফোনের নেটওয়ার্ক দেখে বুঝতে পারছি আর কি। তো এই আছি, যাবো তখন সান্দাকফুর দিকে। তো সেখানে যদি একটু ঈশ্বর বা প্রকৃতি সহায় থাকেন, তাহলে সান্দাকফুতে থেকে স্লিপিং বুদ্ধা দেখা যাবে, মাউন্ট এভারেস্ট ইত্যাদি দেখা যাবে।
একটা দারুণ অভিজ্ঞতা। এটা আমি শেষবার এগুলো দেখেছিলাম, এরকম একটা সকাল আমার হয়েছিল, আমার যদি খুব ভুল না করি 2017 কি 18 ওই সময় হবে, নেপালে আমি গেছিলাম, পোখরান একটা জায়গা থেকে দেখা গেছিল। তারপর আবার আজকে এটা হলো। তো যাই হোক, আপাতত এটুকুই থাকলো। তারপর সান্দাকফুতে যেতে যেতে সান্দাকফুতে এভারেস্ট, মাকালু সব একসাথে, কাঞ্চনজঙ্ঘা সব একসাথে দেখা যায়। তো ওই ভিউটাও যদি আমাদের ভাগ্যে হয় তো নিশ্চয়ই আমরা ক্যামেরাবন্দি করব। এখন ফিরছি হোটেলে। হোটেলে চা গলার্ধকরণ করতে হবে, গরম চা। এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না এই ঠান্ডা থেকে। এখন টেম্পারেচার 2 ডিগ্রি, তবে অতটা ঠান্ডা লাগছে না রোদের জন্য। গিয়ে চা খাবো, তারপর এখান থেকে চেক আউট আছে, তারপর আমাদের যে ল্যান্ড রোভার সেটা করে আমরা সান্দাকফু যাবো। এইখান থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে, এখানে পিছনে অনেক গাড়ি দাঁড়িয়ে। নেক্সট গন্তব্য সোজা সান্দাকফু। সময় লাগবে 2 ঘন্টার মতো। পথে কিছু হল্ট বা জায়গা আছে যেখানে আমরা লোকাল সাইট সিইং করতে করতে যাব। তো প্রথমেই পড়লো সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের প্রবেশ পথ। এখানেই আমাদের মানেভঞ্জন থেকে করে আনা পারমিটটি দেখাতে লাগবে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা নেমে পড়ি আমাদের গাড়ি থেকে। সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক এর মধ্যে আমরা এখন বিরাজমান, আমরা আসলে হাঁটছি। আমরা গাড়ির যে ড্রাইভার ওকে বললাম তুমি গাড়ি নিয়ে চলে যাও, আসলে একটা নেক্সট স্টপ আছে, আমরা সান্দাকপুর পথে। তো সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে ঢোকার আগে আমরা বললাম ওকে গাড়ি নিয়ে আগে চলে যেতে। আমরা একটু হেঁটে হেঁটে প্রকৃতির নিস্তব্ধতা, এই যে পাখির শব্দ, হ্যাঁ, সুন্দর একটা ঠান্ডা মৃদু হাওয়া, সব কিছু উপভোগ করতে করতে আর কি হেঁটে হেঁটে যাব, সেই উদ্দেশ্যে আর কি হাঁটছি। দারুণ, নিঃশ্বাসের আলাদা একটা গন্ধ। গাড়িটা একটু দেখা যাচ্ছে না। আমাদের গ্রুপ আসছে আর বাকি কার জন্য শীত লাগছিল না বললো? আমারই তো খুলে হেঁটে হেঁটে গৌরীবাস পৌঁছে গাড়ি তো ধরলাম, যার নেক্সট গন্তব্য ছিল কালীপোখরি। প্রসঙ্গত বলে রাখি, আমাদের এই সর্পিল যাত্রাপথে আমরা নেপাল ও ভারত উভয় দেশই ছুঁয়ে ছুঁয়ে চলছিলাম। প্রায় 3100 মিটার এলিভেশনে এই কালীপোখরি লেকটি অবস্থিত। এটি একটি পবিত্র জলাশয়। নেপালি ভাষায় কালী মানে কালো বা অন্ধকার, আর পোখরি মানে পুকুর। এই কালীপোখরি থেকে সান্দাকফু প্রায় 6 কিলোমিটার, এবং এরই মধ্যে এলিভেশন হয়ে যাচ্ছে প্রায় 500 থেকে 600 মিটারের মতো। সুতরাং বোঝাই যাচ্ছে শেষ 6 কিলোমিটার পথ ছিল রীতিমতো দুর্গম এবং ভীতি সঞ্চারকারক। অবশেষে যুদ্ধ করে এবং ল্যান্ড রোভারের আসরিক শক্তির সহায়তায় পৌঁছানো গেল পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান সান্দাকফু, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3600 মিটার উঁচুতে অবস্থিত। সান্দাকফুতে হোটেল হাতে গোনা, মাত্র 3টে থেকে 4টে। আমাদের বুকিং ছিল শেরপা শালেট হোটেলে। এখানেও মাথাপিছু 1500 টাকায় থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। পরদিন সকাল নিয়ে এলো আরও এক মহাজাগতিক দৃশ্য, যার বর্ণনা করার ভাষা আমার মধ্যে নেই। কবি হলে হয়তো পারতেন। হোটেলের ছাদ থেকেই সহজে আমাদের চোখে ধরা পড়ল সমগ্র হিমালয় শাখা, যার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু
এবং নাম না জানা অনেক শৃঙ্গ একসাথে দু চোখে ধরা পড়ে। গুড মর্নিং, ডিরেক্ট ফ্রম সান্দাকফু শেরপা চালেট হোটেল। এখন বাজে সকাল 6:30, 6:32। আমরা পুরো গুন্ডা হয়ে গেছি, যার কারণ এখন টেম্পারেচার -1। দুপুরের দিকে হয়তো একটু টেম্পারেচার বাড়বে, কিন্তু এইসব বাজে বকা থেকে এই যে আমরা তিতাসের মাঝখানে ভিউটা দেখা যাচ্ছে শেরপা চালেটের ছাদ থেকে, এটাই হচ্ছে আসল। এটা দেখার জন্যই লোকে এত কষ্ট করে এখানে আসে। এটা কাঞ্চনজঙ্ঘা। পেছনে ওই যে সাদা দেখা যাচ্ছে আমার আঙুল বরাবর, মোবাইলে খুব ছোট দেখাচ্ছে কিন্তু আমরা খুব ভালো দেখতে পাচ্ছি, মাউন্ট এভারেস্ট রেঞ্জ, মানে পুরো হিমালয়ান রেঞ্জটা আমাদের এক ফ্রেমের মধ্যে। এই যে সীমান্ত তিতাস। সকাল থেকে উঠে আমরা নির্বাক, অনেকক্ষণ আগেই ব্লগ করার ইচ্ছা ছিল কিন্তু আগে উপভোগ করছিলাম পেছনে শেরপা চালেট হোটেল। আর এই যে পুরো হিমালয়ান রেঞ্জ, জানি না কতটা ভালো আসছে। স্লিপিং বুদ্ধা সবসময় ঘুমন, কিন্তু এখন উঠেছেন হয়তো। বল, কথা বেরোচ্ছে না? ঠান্ডা, বাপরে বাপ। আমি গ্লাভস ছাড়া রয়েছি, জানি না কি হবে। বল, এই এই দৃশ্য। এই রাস্তাটাই হলো ভারত নেপাল বর্ডার। হ্যাঁ, আমরা নেপালে, রাস্তাটার ওপারে ওই যে গাড়ি, ওটা হচ্ছে ইন্ডিয়া। আর আপনাদের ব্যাক ভিউ করে একবার দেখাই। এই সুন্দর সকালের পর লোকাল সাইটসিংয়ের জন্য আমরা বেরাই সান্দাকফু থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়ি উপত্যকা, যার নাম থাকুম। ইচ্ছে এবং উদ্দেশ্য এই ছিল যে একটু কাছ থেকে এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘাকে দেখার। কিন্তু ভেসে আসা মেঘ সেই আশায় জল ঢালার কাজটা ভালো মতোই করেছিল। কিন্তু এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম। বিকালের প্ল্যান ছিল হোটেল থেকে 2 কিলোমিটার দূরে আরও একটি সুন্দর জায়গা, যার নাম আল, সেখানে যাওয়ার। সেখান থেকে নাকি নিদারুণ সূর্যাস্ত দেখা যায়। নিদারুণ না হলেও পড়ন্ত শেষ বিকেলে মেঘের রাজ্যে সূর্যের শেষ কিরণের মায়ায় কখন যে 2 ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। বিদায় নেওয়ার সময় হয়ে এসছে। আজকে 17ই মার্চ, এখন 8:30 বাজে। আমরা শেরপা চালেটের সামনে, এখন আমরা নিচে নামবো। এই পিছনে হোটেল শেরপা চালেট, আর ঘোর ওদিকে ঘোর, আর পিছনে বিউটিফুল হোটেলের সামনে বিউটিফুল কাঞ্চনজঙ্ঘা, বিউটিফুল। সবাই রেডি হয়ে গেছে। এটা এক ট্রিপে আমরা মোটামুটি যা যা করার করে নিয়েছি, যেগুলো দেখার। গতকাল মনে হচ্ছিল সানসেটটা দেখতে পারবো না, সূর্যাস্তটা, কিন্তু ভাগ্যর একটা সহায়তা পাওয়া গেছে। শেষ মুহূর্তে ওয়েদারটা ভালো হয়ে গেছে আর কি। আমরা একটা চান্স নিয়েছিলাম যাবো না করে গিয়েও, কিন্তু শেষ মুহূর্তে ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে, আমরা দেখতে পেয়েছি এবং সব কিছুই দেখা গেছে। এটা একটা এমন দুর্গম জায়গা, এখানে বেশি বয়সে আসা যাবে না এর বয়সের পর। এবং আমরা দেখছি গোটা বয়স্ক লোক আসছে না, কয়েকটা লিমিটেড 2-4টে হোটেল, ওই হোমস্টে টাইপের, সেখানে ইয়াং কাপল বা ইয়াং স্বামী স্ত্রী দম্পতি, বাচ্চা, এরকমই। খুব রুক্ষ ওয়েদার, আমাদেরও একটা অস্বস্তি হচ্ছে জামা কাপড় পরে 3-4 দিন এরকম একবার থাকা, স্নান না করা। আর হোটেলগুলো খুব বেসিক আর কি, সেরকম অতটা এটা স্বাভাবিক, হ্যাঁ, বেসিক হয় এত দুর্গম। তাহলে
যারা আসতে চায় তাদের অল্প বয়সের মধ্যেই আসতে হবে। রাস্তা যদি বলি, আপাতত সান্দাকফুর আগের 4-5 কিলোমিটার অবধি খুব সুন্দর রাস্তা। সরকারকে এখানে শেষ 5-6 ইয়ে দিতে হবে, কিলোমিটার প্রশংসা। খুবই দুর্গম। খুবই দুর্গম। এখান থেকে ফালুতের যে রাস্তা, ওটা অত্যন্ত দুর্গম। তা আমার ধারণা এই বছরের মধ্যেই সান্দাকফু অব্দি অন্তত পুরোপুরি পাকা রাস্তা হয়ে যাবে। দেখা যাক পরে পরবর্তীকালে যারা আসবে তাদের থেকে। আমরা নিচে নামবো। নেক্সট প্ল্যান হচ্ছে গিয়ে তিস্তায় রিভার র্যাফটিং। সেটা আবার কি অভিজ্ঞতা হবে সেটা জানাবো। দেখা যাক। আপাতত অভিজ্ঞতা বিদায় ফ্রম সান্দাকফু। সান্দাকফু থেকে বিদায় নেওয়ার পর শেষ পাতে চাটনির মতো রিভার রাফটিংয়ের অভিজ্ঞতা খুব একটা বলার মতো কিছু নয়। এই ছিল আমাদের 3 রাত 4 দিনের সান্দাকফু ভ্রমণের গল্প। দৈনন্দিন যাতাকলে আবদ্ধ আমাদের মতো ক্রমদূষিত মনুষ্য জীবনের জন্য যা কিনা কিছুটা অক্সিজেনের সঞ্চার করে, আর পেছনে থাকলো এক চিরন্তন প্রাকৃতিক হাতছানি, যা অবজ্ঞা করার দুঃসাহস আমার আপনার মতো ভ্রমণ পিপাসুদের নেই। আমরা ফিরি, বারবার ফিরি এবং আবারও ফিরব। নমস্কার।